Director of Health Services, Dr. Ranjan Das, Director Family Welfare and Preventive Medicine. উনিও ওনার স্বাগত ভাষণে আমাদের সামনে ডক্টরস ডে উপলক্ষে অনেক বিষয় উনি আমাদের সামনে রেখেছেন। ডিএমই অর্থাৎ ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা, প্রিন্সিপাল এজিএমসি and GBP Hospital, Professor Dr. Anup Saha, Professor Dr. Orindam Dotto, Principal Tripura Medical College and Dr. Brahm Teaching Hospital, Professor Dr. Shalu Rai, Principal Agartala Government Dental College, আমার সামনে রিনাউন্ড তৎকালীন এবং বর্তমানেও যারা সিনিয়র ডক্টরস এখানে আছেন এবং জুনিয়র ডক্টরস আবার আমার সমবয়সী যারা ডক্টরসরা আছেন আমাদের ত্রিপুরার এবং ফ্যাকাল্টি মেম্বার্স আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ত্রিপুরা মেডিকেল কলেজ, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, যারা অফিসিয়ালরা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেসের প্রিভেন্টিভ মেডিসিনের এখানে যারা উপস্থিত আছেন এবং অন্যান্য যারা ডিস্টিংগুইশড গেস্টস এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকে এই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং হ্যাপি ডক্টরস ডে। একটু আগে এখানে যারা যারা দপ্তর থেকে এখানে সম্মাননা দেওয়া হয়েছিল এমন একজনও নেই যাকে আমি চিনি না। মানে মোস্টলি কোনো না কোনো সময় ডাক্তার হওয়ার আগেও, ডাক্তার হওয়ার পরেও বহু লোকের সাথে আমার যে সান্নিধ্য যাকে বলে কোনো না কোনোভাবে ওনাদের সাথে পরিচয় হয়েছিল এবং ওনাদের যে কীর্তি, যে ত্রিপুরার মানুষের জন্য এখানে ডক্টর এস.বি. দত্ত স্যার এখানে উপস্থিত আছেন। 1962-তে উনি বলছিলেন, 1962-তে এখানে জাস্ট ইমাজিন কত বছর পরে। দেখে খুব ভালো লাগলো যে ভগবান করুক এইরকম সুস্বাস্থ্যের অধিকারী উনি হোক। নিজেও অর্থোপেডিক্সের ডাক্তার। আমরা সবাই জানি যে অর্থর পরিকাঠামো যদি শরীরে ঠিক না থাকে তাহলে দূর থেকে দেখলেই মনে হবে যে অথর্ব হয়ে গেছে, কিন্তু আই এম ভেরি গ্ল্যাড, ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এইভাবেই থাকেন। এখানে আজকে যে মূল থিম রাখা হয়েছে, বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স, খুব গুরুত্বপূর্ণ একটা থিম রেখেছে এখানে। মাস্ক, আমার মনে হয় আমরা যে মাস্ক পরি, মাস্কের পেছনে ডাক্তাররা থাকে। এখন তো অন্যরাও অনেক সময় মাস্ক পরেন বা গাউন পরি, অর্থাৎ সবই মাস্ক। আমরা যখন ডাক্তাররা যখন সব এইসব পড়ি, বিশেষ করে ওটি বা অন্যান্য জায়গায়, তখন কোনো নিজে ডক্টর হয়েও আরেকজনকে চেনা যায় না অনেক সময়, এ ডাক্তার নাকি অন্য কেউ বা স্পেসিফিক পার্সনকে বোঝা যায় না। তো এইসব ব্যক্তিদের, যে সাধারণ মানুষ যারা উপকৃত হন, একটু ওনাদের একটু সেন্সিটিভ হওয়া প্রয়োজন। ওনাদের যে স্বাচ্ছন্দ্য, ওনাদের যে কি স্ট্রেসের মধ্যে ওনাদের কাজ করতে হয়, আজকের দিনে এই থিম এবং একটু বোঝা। ডক্টররা যেরকম হিউম্যান টাচ দিয়ে কাজ করেন, এখানে কিন্তু ভাইসা ভার্সা, মানে উল্টো যারা মুমূর্ষু ব্যক্তি এবং তার যে পেশেন্ট পার্টি, তাদেরও ওই ডক্টরদের সম্মান দেন, কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম যেসব ঘটনা আসে সেটা যাতে না হয়, এর জন্যই আমার মনে হয় এই বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স এই থিমটা এসছে। এবং এটা যদি আগামী দিন আমরা আজকের দিনে না, শুধু এই থিমটাকে নিয়ে যদি আবার সামনের বছর অবধি আরেকটা নতুন থিম আসবে, এই থিম পর্যন্ত একটা বছর যদি আমরা আমাদের ডাক্তারবাবুরা যেভাবে, ইভেন যারা প্যারামেডিক যারা আছে, ডাক্তারবাবুদের যারা সাহায্য করেন, তাদের প্রতি একটু সহানুভূতি এবং ওনারা যেভাবে মানুষের জন্য কাজ করেন তাদের সম্পর্কে চিন্তা করা, এবং পাশাপাশি ডাক্তারদেরও চিন্তা করতে হবে যে আজকের দিনে
আমার মনে হয় প্লেজ নেওয়ারও দরকার যে আমরা এই আগামী একটা বছর আমরা সাধারণ মানুষের সাথে, আমরা জানি প্রেশার আছে, প্রচুর পেশেন্ট, এখন পেশেন্টের একটা চাপ থাকে, পেশেন্ট এবং ডাক্তারের যে রেশিও সেটা আজকের তারিখেও কিন্তু অনেকটা কম, এবং সেই জায়গায় একটা মেন্টাল একটা প্রেশার তো থাকবেই। সেই প্রেশারকে সেটিসাইড করে সাধারণ মানুষের সমস্যা বুঝে মানুষের জন্য কাজ করা, তাহলে আজকের যে থিম এখানে রাখা হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় সেটা পূর্ণতা লাভ করবে। আমরা এমন এক ব্যক্তির বিষয়ে আজকে আমরা কথা বলতে এসেছি এখানে, বা উনাকে স্মরণ করতে এসেছি, যিনি আমার মনে হয় এই ধরনের ক্ষণজন্মা ব্যক্তি। এই ধরনের ব্যক্তি আর আগামী দিন জন্মাবে কিনা আমার ডাউট আছে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে উনি দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, এবং উনার জন্ম হয়েছিল 1982 সনের আজকের দিনে, অর্থাৎ 1 জুলাই। আবার এই 1 জুলাই 1962-তে স্যার যখন এখানে জয়েন করেছিলেন ওই সময় ওনার মৃত্যু হয়েছিল। মানে জন্ম এবং মৃত্যু দুটোর দিন আজকে আমরা একসাথে পালন করছি। একদিকে মানে আমরা হর্ষোল্লাস, আবার আরেকদিকে নিরানন্দ। এরকম সেম ডেতে মাঝে মাঝে নিউজ পেপারে দেখি বহু মানুষের এরকম সেম ডেতে জন্ম এবং মৃত্যু, তো তাদের সম্পর্কে আমরা ততটা বেশি জানি না। কিন্তু এমন এক ব্যক্তি ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি অত্যন্ত সৎ এবং সত্যনিষ্ঠার যে রাজনীতিজ্ঞ যাকে বলে সেই ধরনের ব্যক্তিত্ব ছিল। একটা সুপুরুষ, দেখতে যেরকম সব দিক দিয়ে, মানে অনেক সময় আছে রুগীরা কিন্তু ডাক্তারকে দেখে অনেকটা ভালো হয়ে যায়, এবং যে কারণে উনার কিন্তু সেই বেনিফিটটাও কিন্তু উনি পেয়েছেন। আজকেও আমরা যখন উনাকে এখানে শ্রদ্ধা নিবেদন করছিলাম ফুল দিয়ে, মানে মনে হচ্ছে অ্যাজ ইফ হি ইজ অ্যালাইভ। মানে অনেক সময় মানে চেহারা দেখেও কিন্তু অনেক সময় অনেকে মানে একটা নিজেকে মনে হয় যে না, ওনার কাছে আমি যদি চিকিৎসা করাই বা ওনার কাছে যদি আমরা যাই কোনো সমস্যা নিয়ে, ডাক্তারের শারীরিক সমস্যা, মানসিক শারীরিক সমস্যা তো ঠিকই আছে, কিন্তু অন্যান্য সমস্যারও সমাধানের ডাক্তার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আমি যতটুকু বুঝি আর কি। এত মানে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, তারপরেই কিন্তু 1 বছরের মতো উনি ছিলেন। যখন উনি রেজিগনেশন দিলেন, অনেক কারণে থাকতে পারেনি, রাজনীতিতেও বুঝেনি অনেক সময় কত রকম, তখনই দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গে উনি সেই দায়িত্ব উনি নেন। উনার 1901 খ্রিস্টাব্দে পাটনা কলেজ থেকে উনি প্রথমে বিএ, তখনকার সময় তো একটার সাথে একটা মিল পাবেন না, বিএ পাশ করেছেন, কিন্তু ম্যাথমেটিক্স নিয়ে বিএ, মানে বিএও পাশ করে গণিত সম্মানিক সহ বিএ পাশ করেন উনি। পরবর্তী সময় 1906 খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল কলেজে, তখনকার সময় এলএমএফ বা এলএমপি এই ধরনের ডিগ্রি ছিল। আমাদের এখানে বহু ডাক্তারবাবুরা, আজকে আপনাদের অবগতির জন্য আজকের এই বিশেষ দিনে আমার খুব ভালো লাগছে, পিবি দাস, স্বর্গীয় ডক্টর ফণীভূষণ দাস, ওনাকে আমরা দেখতাম প্র্যাকটিস করতে হরিগঙ্গা বসাগুলোটা আমাদের বাড়ির পাশেই। ওনার একটা জায়গা, আমরা পুরনো RMS, সেখানে ওনার জায়গা এখনো আছে, সেই জায়গার বেশ খানিকটা অংশ বিদুরগড়তা চমুনি, সেখানে তৎকালীন যে গভর্নমেন্ট ওনাকে দান করেছেন। কি কারণে দান করেছেন? যে আমার এই জায়গাটা যেন সাধারণ মানুষের ট্রিটমেন্টে আসে, এই ধরনের একটা ক্লিনিক যদি এখানে খুলেন বা মানুষ স্বাস্থ্যের বিষয়ে যদি এখানে কিছু করেন তাহলে আমি খুব খুশি হব। কিন্তু দুঃখের অপরিতাপের বিষয়, ওনার নাম কিন্তু আমরা দেখিনি এতদিন ধরে। আমি ওইদিকে যখন যেতাম, আমরা ডক্টর ফণীভূষণ দাসের নাম কিন্তু কোথাও সাইনবোর্ড নেই। আজকের তারিখে ভারতবর্ষে বোধহয় প্রথম যে একই ছাদের নিচে, যখন আমি আমাদের আধিকারিকদের বললাম, আমাদের প্রায় 60টা কাউন্সিল, মেডিকেল কাউন্সিল, ডেন্টাল কাউন্সিল, ফার্মেসি কাউন্সিল, হোমিওপ্যাথিক কাউন্সিল, আয়ুর্বেদিক কাউন্সিল, এরকম সব কটা কাউন্সিলের
আজকে আমি এখানে উদ্বোধন করে আসলাম এবং সেখানে আমি নাম দিয়েছি উনার নাম দিয়ে ডক্টর পিবি মেমোরিয়াল যে হেলথ কাউন্সিল, সেটা আমি নাম দিয়েছি। কারণ মানুষকে সম্মান দেওয়াটা খুব প্রয়োজন, আর সম্মান দিতে পারলেই সম্মান পাওয়া যায়। আপনি শুধু ডাক্তারির বিষয়ে আমি বলবো না, কিছুদিন আগেও আমি আমবাসায় একজন বিশিষ্ট জিমনাস্ট হারিয়ে গেছে, জানেন আমাদেরকে, উনার নামে সেখানে একটা ইউথ অ্যান্ড স্পোর্টসের ডিপার্টমেন্ট থেকে একটা বিরাট ছাত্রদের যাতে খেলাধুলার সময় থাকতে হয়, সেই হোস্টেলটা আমি উনার নামে ওখানে করেছি আমি। শুধু তাই নয়, কিছুদিন আগে বাদারঘাটে তিনজন বিশিষ্ট যারা মারা গেছেন, একজন ফুটবলার খেলতে গিয়ে উমাকান্ত স্কুলের, আমরা তখন খুবই ছোট, সেখানে তার পেটে ফুটবল সেখানেই তৎক্ষণাৎ সে মারা গিয়েছিল, ওর নামে করেছি সেখানে। তাছাড়া একটা ট্র্যাক সেখানে আমরা দেবভক্তি জমাতিয়া ওনার নামে নামটা ওখানে করেছি। আরেকজন হকি গ্রাউন্ড করেছি এবং সিনথেটিক টার্ফ গ্রাউন্ড, সেগুলো ট্র্যাক করেছি, সেগুলো ওনাদের নামে করেছি। তো এগুলো মানে যদি কারণ মানুষ নেক্সট প্রজন্ম কারা কি করেছিল, ডক্টর যারা আমাদের জন্য এত কাজ করেছে, ডক্টর এইচ.এস. রায়চৌধুরী বলুন বা আমাদের ডক্টর রথীন দত্তর কথাই বলুন, তো উনাদেরকে স্মরণ রাখা আমাদের খুব প্রয়োজন, কারণ নেক্সট জেনারেশন তো এগুলো বুঝবে না। তো আজকের তারিখে আমি খুব খুশি যে এমন একটা মানে দারুণ দিনে আজকে এই ধরনের একটা আমরা করতে পেরেছি। শুধু সেখান থেকে উনি বিএ পাস করেন পাটনা কলেজ থেকে, ম্যাথও সাথে সাম্মানিক পেয়েছেন। পরবর্তী সময়ে ক্যালকাটা মেডিকেল কলেজে উনি 1906 LMS সেটা পাশ করেন এবং 2 বছরে মাত্র 26 বছর বয়সে এমডি ডিগ্রি লাভ করেছিলেন। 1911-তে উনি ইংল্যান্ডে যান, সেখানে MRCP এবং FRCS দুটো ডিগ্রি মাত্র 2 বছর 3 মাসে উনি সেটা অর্জন করেন এবং ওখানে কলকাতায় ফিরে এসে উনি বর্তমানে যেটা নীলরতন সরকার মেডিকেল কলেজ, সেখানে উনি শিক্ষকতা করেন, চিকিৎসার পেশা শুরু করেন এবং তৎকালীন সময়ে এই যে NRS যে মেডিকেল কলেজ, তার নাম ছিল ক্যাম্পবেল মেডিকেল স্কুল। এবং কলকাতায় চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, কমলা নেহেরু হাসপাতাল, শুধু তাই নয় RG কর মেডিকেল কলেজেও উনি সেখানেও পড়াশোনা দায়িত্ব নিয়েছিলেন। এক এক সময় অবাক হয় যে একজন ব্যক্তিও কিন্তু এক একটা ইনস্টিটিউশন হয়, আর ডাক্তারবাবুদের তো বলে লাভই নেই। অনেকে বলে যে ডাক্তারবাবুরা নাকি পলিটিক্স জানে না, তো অনেক সময় কিন্তু তৎকালীন সময়ও ছিল, এখনের সময় এরকম অনেকে শুনতে আমি পাই। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় প্রমাণ করেছিলেন যে পশ্চিমবঙ্গের যে উন্নতি সাধন করেছিলেন, যে কারণে উনাকে আধুনিক যে পশ্চিমবাংলার রূপকার হিসাবে ওনাকে কিন্তু গণ্য করা হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া মেডিকেল কলেজ এবং আমরা পুরুলিয়া নরেন্দ্রপুর যে স্কুলগুলো আছে, সেইগুলোও কিন্তু উনার কারণে সেই স্কুলগুলো সেখানে, বিদ্যালয়গুলো সেখানে খোলা হয়েছিল। উনি আমাদের যে জাতির পিতা মহাত্মা গান্ধীর বিশিষ্ট বন্ধু এবং উনার চিকিৎসকও ছিলেন এবং 1931 খ্রিস্টাব্দে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, উনি মানে একজন দেশের জন্য উনি কিন্তু অনেক কাজ করেছেন এবং দেশাত্মক বোধের ভাবনা চিন্তা ছিলেন এবং সেই জায়গায় উনি যে 1931 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন মহাত্মা গান্ধীর ডাকে, সেখানেও কিন্তু উনি পার্টিসিপেট করেছিলেন। তো বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবে ওনার পরিচয় এবং 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উনি উপাচার্য মনোনীত হন। শুধু তাই নয়, উনি 1941 সালে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্র, সেখান থেকে উনি বিধানসভায় উনি জিতে সে আইনসভাতে যান এবং 1948 সনে উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন, দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নেন। উনার সময়ে ডাক্তারি তো উনি করতেনই, কিন্তু পাশাপাশি সকালবেলায় বিনে পয়সায় কিন্তু ডাক্তারি করতেন। এবং এরকম আমরা শুনি যে মানুষকে উনি যখন যেতেন, ওনার বাড়ির নিচেই জায়গা ছিল, আমি পড়ছিলাম ওনার সম্পর্কে,
যে দেখে দেখে বুঝে যেত পেশেন্ট কি অবস্থায় আছে, কি সাফারিং তোর। আজকে আমাদের এরকম আমরা শুনতাম আগের দিনে যে পালস দেখে বুঝে ফেলতো কি রোগ আছে। এখন তো যেসব সিটি স্ক্যান থেকে আরম্ভ করে, প্যাট স্ক্যান থেকে আরম্ভ করে যা এখন নতুন নতুন সিস্টেম বেরিয়েছে, যতক্ষণ ধরে রিপোর্ট না আসবে ডায়াগনোসিসে আসা যাবে না। কিন্তু তৎকালীন সময়ে এই পালস দেখে দেখা গেল এক একজনের জীবন 100 বছর, 110 বছর এরকমও বেঁচে আসে। এখন এত কিছু থাকা সত্ত্বেও অকালে মৃত্যু অনেককে পাই আমরা। কাজেই যখন ওই সময়ের যুগে ভাবার বিষয়গুলো কেন ওনারা এইভাবে বুঝতে পারতেন, আমি বলছি না যে 100% রাইট, কিন্তু ইতিহাস তো বলে ওনারা যা যা বলছেন বা করেছেন সেগুলোর কিন্তু সত্যতাও আমরা পেয়েছি। বহু রুগীর কাহিনী আমরা যদি পড়ি, উনি বিশ্ববিদ্যালয়ে, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেরকম ছিলেন, যে 33 বছর বয়সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ক্যালকাটা ইউনিভার্সিটির কনিষ্ঠতম ব্যক্তি, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তেমনি আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় এই ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং ওনার সময় আমরা দেখেছি যে আজকে ওয়েস্ট বেঙ্গলে অনেকে অনেক কথা বলেন যে আমি এমুক করেছি তেমুক করেছি। চারটা উনি যে টাউন, নতুন শহর উনি প্রতিষ্ঠা করেছিলেন। দুর্গাপুর বলুন, আজকে বিধাননগর যেটা ওনার নামে নাম দিয়েছে সল্টলেক, বিধাননগর, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড়, সেগুলো কিন্তু ওনার সময় সেগুলো সম্ভব হয়েছিল। এবং প্রচুর উন্নতি কাকে বলে সেই বিষয়টা উনি কিন্তু তৎকালীন সময়ে উনি দেখিয়েছেন। 1961 সালে ওনাকে ভারতরত্নে উপাধি দেওয়া হয়েছিল, আমরা সবাই জানি। কাজে এই পাশাপাশি ডক্টর বিসি রায়কে আমরা প্রথমেই বলা উচিত ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়। এবং উনার যে সবারই একটা গুরু লাগে কিন্তু যে কোনো বিষয়ে, তো রাজনৈতিক গুরু ছিলেন আমরা সবার, যিনি শ্রদ্ধেয় ব্যক্তি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। উনার থেকে উনি রাজনীতির বিষয়ে উনি জ্ঞান প্রাপ্ত হন। এবং আরেকটা বিষয় দেখুন, কত জায়গায় উনার স্থান ছিল। কলকাতার যে পুরো সংস্থা, সেখানের মেয়র পর্যন্ত উনি ছিলেন। কোথায় নেই উনি, যেখানে যাবেন অবাধ বিচরণ ছিল, যেখানে যা আমরা দেখি। আজকে ওয়েস্ট বেঙ্গলের দুঃখ হয়, ওয়েস্ট বেঙ্গলের বর্তমান অবস্থা দেখে, কি অবস্থা এখন। যে ওয়েস্ট বেঙ্গলকে আগে বলা হতো বা ক্যালকাটাকে বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এখন উল্টো হয়ে গেছে। আর বিধানচন্দ্র রায়কে এখনো সবাই স্মরণ করে, বলে বিধানচন্দ্র রায়ের আমলে সেটা হয়েছে। বিধানচন্দ্র রায়ের সময় দুর্গাপুর ইস্পাত নগরী, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, হরিণঘাটা দুগ্ধ প্রকল্প, কলকাতার রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, কোন দিকে না কত সময় দিত, কত ওনার যে ফোকাস এরিয়া, যে সাধারণ মানুষের জন্য কাজ করা। আজকে ওনার সম্পর্কে যদি আমরা চিন্তা করি, সত্যিই আমাদের যা আজকে আগের যারা, ওনারা তো সবাই জানেন, কিন্তু নেক্সট জেনারেশন আমার মনে হয় ওনার সম্পর্কে জানা দরকার। এবং এগুলো জানলে নিজেদের মধ্যেও কিন্তু ইন্সপায়ার হয় যে ইফ হি কুড ডু, হোয়াই নট মি, হোয়াই নট আই ক্যান অলসো ডু। এগুলো তখন ভিতর আসে। এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তৎকালীন সময়ে কিন্তু প্রযোজনা ভেরি ডিফিকাল্ট ছিল। সেটা পর্যন্ত উনার মিনিস্ট্রির সময়ে প্রযোজনার দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছিল তখন। আমরা একটা কাহিনী আমি আপনার কাছে বলছি। এক মহিলা অনেক দিন ধরে হেডেক, মাথার মধ্যে, তার মাথা প্রচণ্ড ব্যথা, বহু জায়গায় এদিক সেদিক, একদম প্রান্তিক বাংলাদেশ, পশ্চিমবাংলার এক জায়গা থেকে অনেক ডাক্তারবাবুদের দেখিয়েছেন। এবং ওনার বায়োগ্রাফিতে সেটা লেখা, যে আমি যেটা বলছিলাম, যখন রুগীরা দূর দূরান্ত থেকে আসতেন সকালবেলা, তখন সব রুগীকে দেখে সেইভাবেই লিখে দিতেন কি কি ওষুধ নিতে হবে। তো ওই ভদ্রমহিলা ওনার কাছে আসলেন, তার মাথা ব্যথা কমে না। তো ওনাকে দেখে বললেন যে তোমার বহুদিন ধরে মাথা ব্যথা, তাই না? তো এ তো অবাক হয়ে গেল মহিলা, বললো তোমার কপারের যে সিঁদুরটা আছে না, কালকের থেকে আর এটা পড়বে না, ভালো সিঁদুর লাগাবে এবং আমাকে জানাবে। এবং উনি বললেন যে পরের দিনই ওনার হেডেক একদম পুরো চলে গেল।
তো এই হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। মানে দূর থেকে দেখলে রুগী, আমি এমনও শুনেছি যে একবার যখন ওয়ার্ডে উনি ওয়ার্ড রাউন্ড দিচ্ছেন, কোনো একটা আরেকটা জায়গার থেকে হঠাৎ করে একজন কাশি দিচ্ছিল, কাশি দেওয়ার শুনেই বলছেন তাড়াতাড়ি ওকে স্পুটাম পরীক্ষা করতে বলো, আমি শিওর ওর টিবি হয়েছে। তো এই ধরনের অদ্ভুত অদ্ভুত কাহিনী, যে দায়বদ্ধতা এবং যে চিকিৎসার ভিতরে ঢুকে যাওয়া, এই যে বিষয়, এটা ভগবানের যে দান এসব ব্যক্তিদের মধ্যে আছে বলেই সেটা সম্ভব হয়েছে। আমরা আজকে এখানে, আমি অত্যন্ত খুশি যে এই ধরনের ডক্টরস ডে প্রতি বছর পালন হয়, এবং পাশাপাশি আমাদের সরকারও কিন্তু চেষ্টা করছে, যে যেটা এখানে বলা হয়েছে যে বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স। তো হিলার্স তো ঠিক আছে, আমাদেরও তো সেটা কেয়ার করতে হবে ওনাদের সঙ্গে, অর্থাৎ সরকার হিসাবে সরকারের যে ডিপার্টমেন্ট আছে সেই উপলক্ষ যেসব সুযোগ সুবিধা সেগুলোও কিন্তু আমরা করছি বিভিন্ন জায়গায়। আজকে যদি আমরা এই সুপার স্পেশালিটির কথা বলি, এখানে প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিস্ট যে ব্লক সেটা আমরা এই জেএমসির মধ্যে করেছি। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ PM ডিভাইন, সেটার জন্য আমরা প্রায় 202 কোটি টাকা আমরা পেয়েছি, সেটার কাজও চলছে। আমাদের মাদার অ্যান্ড চাইল্ড, সেটার একটা নতুন হসপিটাল এখানে হচ্ছে, সেটাও আমরা PM ডিভাইন থেকে পেয়েছি। এবং আপনারা আরেকটা বিষয় আমি ভুলে যাব হয়তো বলতে, মাননীয় প্রধানমন্ত্রী গতকালই ওনার যে মন কি বাত অনুষ্ঠানে উনি আপনাদের উদ্দেশ্যে সবার জন্যই বলেছেন যে হ্যাপি ডক্টরস ডে। উনি কালকে মন কি বাতে উনি কিন্তু সেটা সম্বোধন করেছেন সবার জন্য, এর জন্য আমিও ওনার হয়ে আপনাদের কাছে সেটা বললাম। আমরা যে একটা এবারের যে বাজেট, সেই বাজেটে আমরা আইএলএসে উঠবার আগে বাদিকে একটা জায়গা আছে, সেটাকে ইয়ারমার্ক করেছি 100 বেডেড একটা টার্সিয়ারি আই হসপিটাল আমরা করতে চাইছি। এখানে অলরেডি স্যাংশনও দেওয়া হয়েছে, কাজও হবে। এবং প্রায় শুনি চোখের জন্য এমুক জায়গায় যায় তেমুক জায়গায় যায়, তো সেটা যাতে না হয় আমরা এই ব্যবস্থাটা এখানে করছি। আমরা সুপার স্পেশালিটির, আপনারা সবাই জানেন 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট হয়েছে। আমরা ত্রিপুরা হেলথ সার্ভিসের যে বাইরের থেকে আগে আসতে মানে চাইতো না, কারণ তাদেরকে প্রপার ডিউ অনার দেওয়া হতো না। আমরা এই রুলসকে সংশোধন করে যারা স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট তাদেরকে আলাদাভাবে আমরা ওনাদেরকে সম্মান দেওয়ার জন্য সেই ব্যবস্থা আমরা করছি। প্রচুর ছেলে মেয়ে ত্রিপুরার, ট্যালেন্টের অভাব নেই, বাইরের থেকে লন্ডনে আছে, কেউ এইমসে আছে, বহু জায়গায় ভারতবর্ষের, তারা কিন্তু এখন আসতে চাইছে। সর্বপ্রথম একটা শান্তির পরিবেশ যদি না থাকে তাহলে মানুষ আসবে না। আর সম্মানটা দেয় কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। পয়সা এক জায়গায়, কিন্তু সম্মান যদি দেওয়া যায়, বহু লোক কিন্তু আসতে চাই ত্রিপুরাতে, এখন আসছেও। প্রতিদিন আমি দেখি সুপার স্পেশালিটির ফাইল আমার কাছে আসে, আমি এক লহিমায় আমি সই করে দিই যে আসুক সবাই। তো তার সুযোগও পাচ্ছে মানুষ। এখানে নেশামুক্তি কেন্দ্র আমাদের একটা বিরাট একটা এরিয়া, আপনারা সবাই জানেন ত্রিপুরা এখন যে নেশা নিয়ে আমরা বলেছি যে নেশামুক্ত ত্রিপুরা, প্রধানমন্ত্রীজি বলছেন নেশামুক্ত ভারত। সেই দিশায় আমরা প্রতিটা রাজ্য যদি করি তাহলে নেশামুক্ত ভারত হবে। তো প্রায় 122 কোটি টাকা আমরা ডোনার মিনিস্ট্রি অর্থাৎ PM ডিভাইন থেকে আমরা পেয়েছি। সেখানে বিশ্রামগঞ্জে আমি সেখানে ভূমি পূজনও করে এসেছি। শুধু তাই নয়, প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা ঠিক করেছি অ্যাট দ্য রেট অফ 20 করোড় এই ধরনের নেশামুক্ত কেন্দ্র আমরা করব। আমরা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ভারতবর্ষে কোথাও আছে কিনা আমি জানি না, অর্থাৎ যে সারা ত্রিপুরার প্রতিটা মানুষ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, অর্থাৎ এই যে যোজনা, এই যে মানে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, সেটা আর ভারতবর্ষের কোথাও নেই, কারণ সব জায়গায় একটা ক্যাপিং আছে। আমরা কিন্তু কোনো ক্যাপিং রাখি না। যারা সব মানুষ, ইভেন সরকারিতে যারা সরকারি দপ্তরে যারা আছে গ্রুপ D or C, তারাও কিন্তু সারেন্ডার করলে 500 টাকা করে পায়। তারাও যদি সারেন্ডার করে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় পড়বে। 5 কোটি টাকা করে প্রতি বছরে তার ফ্যামিলির জন্য, এবং
এটা প্রতি বছর প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেরকম আছে সেইভাবেই এক ধাঁচে আমরা সেটা করছি এখানে। এখন পর্যন্ত দেখা গেছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে যারা দাবি করেছে আমার এত টাকা আমার খরচ হয়েছে, সেই জায়গায় প্রায় 239 কোটি টাকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত আমরা প্রায় 17 কোটি টাকার মতো দাবি নিষ্পত্তি করেছি। ট্রমা কেয়ার সেন্টার ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে ট্রমা কেয়ার সেন্টার আমরা আগরতলাতে আছি, সেখানে আমরা গোমতী ডিস্ট্রিক্টে করেছি, অলরেডি সাউথে শান্তিরবাজারে আমরা করেছি, আমবাসা আমরা করেছি, এবং আমরা আগামী দিনে নর্থেও আমরা করার চিন্তা ভাবনা করছি। মানে সমস্ত ডিস্ট্রিক্টে আমরা ট্রমা কেয়ার সেন্টার এবং কার্ডিয়াক কেয়ার সেন্টার সেটাও আমরা আমবাসাতে শুরু করেছি, আরও কয়েক জায়গায় করার ইচ্ছে আছে। কারণ গোল্ডেন পিরিয়ডে যদি মানুষ এই কার্ডিয়াক কেয়ার সেন্টারটা থাকে সব জায়গায়, তাহলে বেঁচে যায় অনেকের প্রাণ। আমরা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা চাই যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা IGM হসপিটালের উপর যাতে প্রেশারটা কম পড়ে, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের যে সাব ডিভিশনাল হসপিটাল বা CSC সবকটাকে স্ট্রেংথেনিং করা। ডক্টরদেরও প্রচুর আমরা প্রমোশনও দিয়েছি, আপনারা সবাই জানেন। আরও প্রমোশন দেওয়ার আইনজ্ঞদের সাথে কথাবার্তা বলছি কিভাবে প্রমোশন দেওয়া যায়। তো সেইগুলো যখন হবে, অনেক ডক্টরসদের TPSCর মধ্যে আমরা অলরেডি পাঠিয়েছি, খুব অতি সত্বর তাদেরও রিক্রুটমেন্ট হবে। ডাক্তারদের কমতি আছে, কিন্তু আস্তে আস্তে করে সেগুলো আমরা সব জায়গায় ফিল আপ করে দেব। আপনারা সবাই জানেন যে এখন আগে তো 12টা 10টা স্যারদের সময় তো 2টা আর 3টা মেডিকেল কলেজের সিট আসতো, আমার যেমন আছে 4টা, এরপরে সেটা 12, 13, আর আজকে ত্রিপুরাতে 400 আসনের MBBS এর আসন গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে। ডেন্টালের একটা সিট আসতো, সেখানে 63 BDS এর সিট হয়েছে। 50 আসনের BSc নার্সিং এর সিট হয়েছে, আগে BSc নার্সিং এরও একটা থাকতো। এখানে অলরেডি BSc নার্সিং থেকে শুরু করে ফার্মেসি ইনস্টিটিউট, সরকারি ও বেসরকারি স্থলেও এই ধরনের নার্সিং এবং প্যারামেডিক্যাল মানে টিপস থেকে আরম্ভ করে অনেক কিছু হচ্ছে। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করছি এখানে হেলথ একটা হাব ত্রিপুরাতে হোক। এবং একটু ভাবুন, বা যারা পুরনো যারা ডাক্তার যারা বাইরে AGMC বা TMC বা এখন যে প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে, তার আগে কি অবস্থা ছিল। একবার কলকাতায় যাও, কলকাতা থেকে যেখানে ট্রেনে যাও, সেখানে কি হবে, মা বাবার চিন্তা ভাবনা, টাকা পাঠাও। আমরা তো ওই করতাম, আপনার টেলিগ্রাম করে করে বলতাম মাসের শেষের দিকে, প্লিজ সেন্ড দ্য মানি ইমিডিয়েটলি। তো এখনও মনে আছে 200 টাকার জন্য পাঠাতে হতো। তো এই দিন এখন চলে গেছে, এখন তো এক লহমায় আপনার একটা টিপ দিলেই সব টাকা চলে যায়। তো এখন সেই সুযোগও নেই। এখানে বসে আমাদের যারা গার্জিয়ানরা আছেন তাদের পক্ষে অনেক সুবিধা হয়ে গেল যে এখানেই পড়তে পারছে। এখন এখানে আপনারা এই সরকারের যে কতটুকু সেন্সিটিভ, মানে একদিকে রেসপন্সিবল এবং রেসপন্সিবলের সাথে সাথে পারফরমেন্স, সেটা এই সরকার আমরা দেখাচ্ছি। আমরা কিছুদিন আগে আমরা 31শে মার্চ 2025-এ হেলথ ডিপার্টমেন্ট এবং রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবের উদ্যোগে আমরা 10 টাকা করে আমরা দুপুরের যে খাবার তারা যাতে খেতে পারে তার ব্যবস্থা আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে করেছি। আমাদের কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা যে এবারের যে বাজেট, সেখানে আমরা চিন্তা করলাম যে বাইরের থেকে প্রচুর মানুষ আগরতলায় আসে, আসার পরে তারপরে কোথায় থাকবে, কোথায় খাবে, তার জন্য আমরা যে ক্যান্টিন, একটা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার এই নামে আমরা শুরু করছি এখানে। এবং তার জন্য খুব অল্প পয়সায় থাকতেও পারবে, খেতেও পারবে, সেই ব্যবস্থাটা আমরা এবারের বাজেটে আমরা রেখেছি। কিছুদিন আগে আমার কাছে প্রায় আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে সব আছে, ডাক্তারবাবুরও আছে, কিন্তু যখন আমি প্রতি বুধবার যদি আমি আগরতলায় থাকি, সেখানে এই আমার কাছে অনেক লোক আছে যে মুখ্যমন্ত্রীর নামে আমি একটা মুখ্যমন্ত্রীর সময় ইস্যু করে আমি একটা ব্যবস্থা রেখেছি। আজকে অনেক দিন হয়ে গেল, প্রতি সপ্তাহে আমি করছি। সেখানে আমি দেখি প্রচুর মানুষ আসে, আর আসার পরে বলে আমি মানে সাউথে চলে গেছি, কেউ বলছে আমি কলকাতায় চলে গেছি বা দিল্লি চলে গেছি। তো আমি বললাম এটা তো সুপার স্পেশালিস্ট আমাদের এখানে আছেই,
আধিকারিকরাও বসেন, ওনাদের সাথে আমি কথা বলি, কিন্তু এই যে বিশ্বাসটাই নেই যে এইখানেই চিকিৎসাটা হয়, চিকিৎসা পাওয়া যায়, এই যে একটা মাইন্ডসেট এখন এরকম হয়ে গেছে, সেই মাইন্ডসেট থেকে কিন্তু অনেকটা আমরা উতরে গেছি। কিন্তু আশা করি আরও বেশি যদি আমরা করি সেই বিষয়ে আমাদের আরও বেশি আমাদের নিজেদেরকেও অ্যাওয়ারনেস লাগবে। এবং যে কারণে আমি কিছুদিন আগে ডক্টর যিনি এইমসের ডাইরেক্টর ডক্টর শ্রীনিবাস, ওনাকে এবং ওনার টিমকে আমি বলেছিলাম এখানে আসার জন্য, কারণ সব কিছুর জন্য কিন্তু একটা যদি প্রপার ম্যানেজমেন্ট না হয় তাহলে জিনিসপত্র থাকা সত্ত্বেও কিন্তু পেশেন্টকে ডেলিভারি সিস্টেমটা একটু খামতি থাকে। আমি কয়েকটা অনুষ্ঠানে ওনার সাথে আমি স্টেজ শেয়ার করেছিলাম, হরিয়ানাতে গেছিলাম, দিল্লিতেও কয়েকটা, এবং উনি কিন্তু এইসব বিষয়ে উনি মাস্টার, মানে স্পেশালাইজেশন। এমনিতেও উনি পেডিয়াট্রিক সার্জন, বিখ্যাত পেডিয়াট্রিক সার্জন। তো উনি ওনার টিম নিয়ে এসেছিলেন, আমাদের যারা এখানে আধিকারিকরা আছেন সবাইকে নিয়ে আমি বসেছি, কথাও বলেছি। এজিএমসির মধ্যে গেছে, আইজিএমে গেছে, অনেক হসপিটালেও ঘুরে এসছেন। উনি বলেছেন ওনার সাথে একটা মৌ হবে, এবং উনি বলছেন যে হসপিটাল ম্যানেজমেন্ট সেটারও কিন্তু একটা এমডি ডিগ্রি হয়, মানে হসপিটাল ম্যানেজমেন্ট তারও কিন্তু আমরা ভাবি আমরা সবাই জানি, ডাক্তার হলে সব জানি, এরকম না, এটার একটা সাবজেক্ট আছে। এবং আমাদের ত্রিপুরারই কেউ উনার এখানে অলরেডি এই কোর্স করছেন। তো উনি এই ধরনের ডিপার্টমেন্ট করা যায় কিনা, এনএমসিও সেটাকে অলরেডি সার্টিফাই করে, তো আমরাও সেটা করব। তাহলে এখান থেকে যারা প্রোডাক্ট হবে তারা শুধু হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে, আগে আমরা 8 মাস 9 মাস এইসব হসপিটাল ম্যানেজমেন্টের সময় বাইরে যেত, কিন্তু এতে করে কিন্তু তারা ফেরত এসে সেইভাবে কিন্তু কাজ করার সুবিধা পায়নি, আবার সেই সুযোগও ছিল না। আমরা সেই ব্যবস্থাটা আমরা করছি। আমরা চাইছি এখানে কালকে খুব আনন্দের দিন, খুশির দিন, যে 3 বার আমাদের যে কিডনি ট্রান্সপ্লান্ট হলো, গতকালও কিডনি ট্রান্সপ্লান্ট হলো, এবং এই কিডনি ট্রান্সপ্লান্টে যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন, এবং যিনি পেয়েছেন উনিও রেসিপিয়েন্ট, উনিও সুস্থ আছেন। তো আমাদের জন্য ত্রিপুরাতে এখন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, একটা বিরাট বিষয়। আমি দেখেছি আমাদের যারা টিম ছিল ডাক্তারবাবুরা, যখন কমপ্লিট হলো আমাকে ফোন করলো, আই ওয়াজ ইন এ মিটিং, আমি তারপরেও এই ফোনটা আমি রিসিভ করলাম, এবং এত খুশি হলাম, কারণ পান থেকে চুন কুশলেই কিন্তু বিপদ। তো এখান থেকে আমাদেরও, আমরা জানি ভেরি ডিফিকাল্টি, যেমন লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের যে মানে মরবিডিটি কিন্তু অনেক বেশি থাকে। তো সেই জায়গায় আমরা চিন্তা ভাবনা করছি, মোহন ফাউন্ডেশনের সাথে আমরা কথাবার্তা বলেছি, বোন মেরো ট্রান্সপ্লান্ট কেজিএমসির যিনি ভাইস চ্যান্সেলর ম্যাডাম, ওনার সাথে কথা বলেছি, উনিও বিখ্যাত বোন মেরো ট্রান্সপ্লান্ট করেন উনি, তো উনিও আসবেন। তো সেইভাবে আমরা চেষ্টা করছি যে ত্রিপুরার মধ্যে হেলথ সাবজেক্টটা যেন বেটার হয়। এবং ত্রিপুরাতে দেখা গেছে এখন যে এজেন্ট মানে ডাটা আমার কাছে আছে, চাইল্ড মর্টালিটি রেট কিন্তু অনেক কমে গেছে আগের থেকে। ইভেন প্রেগনেন্সিতে অনেক মারা যায়, তাদেরও জাতীয় গড়ের তুলনায় অনেক কম কিন্তু আমাদের ত্রিপুরাতে। টিউবারকুলোসিস নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার মিটিংও করেন, সেই টিউবারকুলোসিস, এলিমিনেশন অফ টিউবারকুলোসিস, সেটা নিয়েও আমরা আমাদের আধিকারিকরা এবং আমাদের যারা এই টিউবারকুলোসিস নিয়ে কাজ করছেন খুব ভালো কাজ করছেন। মাস্কা 7.0 7 বছর ধরে আমরা কাজ করছি, সেখানে বাচ্চাদের যারা 0 থেকে 18 বছর 19 বছরে আছে তাদেরকে প্রপারলি ভ্যাকসিনেশন দেওয়া, এবং দেখা গেছে প্রায় 100% স্যাচুরেশন কিন্তু আমাদের চলে এসছে আমাদের এই যে প্রকল্পটা আমরা করেছি। এখানে আমার মনে হয় যে চিকিৎসকদের প্রতি আস্থাটা আরও বেশি আমাদের বাড়ানো উচিত, এবং আগামী দিন আমি নিশ্চিত যে যেভাবে আমাদের রাজ্যের চিকিৎসকরা কাজ করছেন মানুষকে সুস্থ রাখতে এবং জীবনকে সুরক্ষিত রাখতে, আমি আশা করি আজকের এই সুন্দর দিনে সেগুলো আমাদের যারা চিকিৎসক ছিল আমাদের জন্য, ত্রিপুরার মানুষের জন্য কাজ করেছিল, আমরা তো ডক্টর বিসি রায়কে তো স্মরণ করছি, পাশাপাশি যারা ত্রিপুরার জন্য কাজ করে গেছেন তাদেরকেও কিন্তু আমাদের আজকের দিনে প্রতি বছরই তাদের জন্য আমাদের স্মরণ করা উচিত, এবং তারা কি করেছেন ত্রিপুরার জন্য তাদেরও ইতিহাস লিখে রাখা দরকার। আদারওয়াইজ নেক্সট জেনারেশন ভুলে যাবে ওদেরকে। এটা আপনাদের কাছে একটা আমার দাবি থাকবে। চিকিৎসকরা আমাকে আজকে সাংবাদিকরা ওখানে যখন আমি ইনোগ্রেট করছিলাম এই যে হেলথ কাউন্সিলের, সেখানে অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে মানুষের কি সুবিধা হবে আপনার এই কাউন্সিল করাতে।
আমি বললাম যে ডাক্তাররা তো মানুষকে নিয়ে চিন্তা করেন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, তো এরা কারা? এরা তো মানুষের জন্য কাজ করছেন। তো যদি ওদের এখানে এই সুযোগ সুবিধা, কারণ আগে কি হতো, সবকটা কাউন্সিল করলাম, তো এইখানে যখন এ রেজিস্ট্রেশন পাবে তাহলে ওকে কিন্তু মানুষের জন্য কাজ করার জন্য সুযোগ দিলাম। তো আলটিমেটলি তো মানুষের জন্যই তাই আজকে এই যে ইয়েটা হলো, ইনোভেশনটা হলো, তাদের সেই লাভটা হবে। ভগবানের এই দেওয়া এরকম প্ল্যাটফর্ম, আমরাও ভাবিনি কোনোদিন ডাক্তারও, কিন্তু এই ধরনের যেহেতু সুযোগ আমাদের দিয়েছে, একটু মাঝে মাঝে আমাদের চিন্তা করতে হবে যে আমি কার জন্য, এবং তাদের প্রতি দায়বদ্ধতাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর একটু নিজেকে ওর জায়গার মধ্যে, যে চেয়ারের মধ্যে আপনি স্টেথোস্কোপ নিয়ে বা হেমান নিয়ে আপনি বসে আছেন, সেখান থেকে একবার চিন্তা করবেন যে ওই স্টুলটার মধ্যে, আগে তো স্টুল থাকতো, এখন তো চেয়ার দেয়, সুন্দর সুন্দর জায়গা, বসার জায়গা, আর ডাক্তাররা বসতো ভাঙা হাতলের মধ্যেও আমি দেখেছি, আর সিস্টাররা ওই আপনার পর্দা কেটে টেবিল ক্লথ বানাতো। এখন তো এই যুগ নেই, আর তো অনেক আমরা এখন স্মার্ট হয়ে গেছি, আমরা স্মার্ট সিটি এবং স্মার্ট হসপিটাল, আমরা কর্পোরেট সেক্টরে এখন চলতে চাই, মানুষও পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। তো আমরা সেই জায়গার মধ্যে একবার চিন্তা করবেন যে আমি যে পেশেন্টকে চিকিৎসা করছি আজকে এই দিকে বসে আছে, হয়তো বা কোনোদিন সে আমার জায়গায়ও বসতে পারবে, আর যারা ওই স্টুলের বা টেবিলের ওই দিকে বসছে ওদেরও চিন্তা করা উচিত যে আমি যে ডাক্তারবাবুদের আজকে দেখাচ্ছি উনি আমার ভগবানের দূত হয়ে উনি আমার চিকিৎসা করছেন, আমার শরীরটা ঠিক রাখছেন, আমার যাতে ফিজিক্যালি মেন্টালি যাতে আমি ফিট হই, তার জন্য ওনারা সারা দিন ধরে ওনারা কাজ করছেন। আমাদের এবার যে কতগুলো অ্যাচিভমেন্ট, আমি জানি এখানে আপনারা যদি শুনেন গর্বে আপনাদের মানে বুক ফুলে উঠবে, আমি বলবো খুব খুশি হবেন আপনারা যে ত্রিপুরার এখন পর্যন্ত 3টা রেনাল যে কিডনি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে হয়েছে। ফার্স্ট টাইম এন্ডোস্কোপিক ইন্টারভেনশন, সেটা কি পলিপেক্টমি অ্যান্ড হিমোক্লিপিং বাই দ্য গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট। বিরাট বিষয়, আমরা কিন্তু অনেকে জানি না, এই বিষয়গুলো আমরা সবাই বলা উচিত। আমার মনে আছে যে পাটনাতে আমি ছিলাম, এই ধরনের একটা সেন্টেন্স সবাই বলতো মজা করে, বলে কাম মত করো কাম কা ফিকার করো, কাম মত করো কাম কা ফিকার করো আর উসকা জিকার করো লেকিন কাম মত করো। এই ধরনের ঘটনা অদ্ভুত। আমি বললাম এটা কি ফিলোসফি ভাই? না, আমরা তো উল্টোভাবে চলছি। আমরা এখানে যারা ডাক্তারবাবুরা আসলে ওনারা চান না যে আমার কাজ আমি করেছি, মানুষ ওয়ার্ড অফ মাউথ বলবে ভালো, কিন্তু মাঝে মাঝে কিন্তু মানে বলা উচিত। এখানে মিডিয়া বন্ধুরা আছেন, আপনারা কি কি কাজ করছেন, আমি বারবার বলি যে সমস্ত কাজের পরে আপনারা একবার সাংবাদিকদের মাধ্যমে, কারণ ওনারাও একটা কিন্তু মিডিয়া যারা সমস্ত মানুষের কাছে পৌঁছান, এই খবরটি দেওয়া। ইসোফেগিয়াল রিপ্লেসমেন্ট সার্জারি, ভাবা যায় কোনোদিন কোলোনিক ট্রান্সপোজিশন, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি ডিপার্টমেন্ট এবার আমাদের ফার্স্ট এবার এটা আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে করেছে। 8টা টোটাল হিপ রিপ্লেসমেন্ট, টোটাল নি, স্যার আছেন এখানে ফার্স্ট মানে এই ধরনের নি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে আমাদের এজিএমসিতে হয়েছে। অ্যান্ড পেলভি এসিটিবুলার যে রিকনস্ট্রাকশন সার্জারি, সেগুলো পর্যন্ত আমাদের এজিএমসির মধ্যে ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স এখানে শুরু করে দিয়েছে। কার্ডিওলজি যে একটা দারুণ কাজ করেছে এখানে, ট্রান্স ক্যাথেটার ডিভাইস, ক্লোজার অফ পেশেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, একটা 22 বছরের একটা মেয়ে 2025 জুনে সেই কাজটা এখানে করেছে। হিউজ ব্রেইন অ্যানোরিজমস, আমরা প্রায়ই শুনি রক্তক্ষরণ, সিভিয়ার কেস ইত্যাদি হয় এখানে, এবং সবকটাই কয়েলিং মেথডে সেই ট্রিটমেন্টটা এখানে আমাদের এজিএমসির মধ্যে করেছে। ফার্স্ট এভার সুচারলেস aortic tissue bulbs replacement was done by the Department of Cardiology, which first kind in the entire northeastern region. মানে we are very happy, আমাদের প্রাউড ফিল করা উচিত। দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আগে কথায় কথায়
যে ইমার্জেন্সিতে আসলে মারা যেত, 29% থেকে এখন যে ডেথ রেট 17% কমিয়ে নিয়ে এসছে বিকজ অফ দ্য কার্ডিয়াক অ্যারেস্ট। এ ভেরি লো ওয়েট বেবি অফ অনলি 670 গ্রাম could survive by the team of pediatric department AGMC। শুধু তাই নয়, গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনাদের একজন পেডিয়াট্রিক সার্জন আমাদের টিএমসি তো আছেন, এত ভালো ভালো কাজ করছেন ডেইলি। আমি বলি সবাই কিন্তু নিজের মাঝে মাঝে জঙ্গল মে ময়ূর নাচা কোন দেখা, হিন্দিতে খুব ভালো ভালো ডায়লগ কিন্তু আছে, জঙ্গল মে ময়ূর নাচা কোন দেখা। তো বলতে হবে যে আমি এই কাজটা করেছি, তবেই মানুষ জানবে। এবং যেভাবে এখন এখানে ত্রিপুরাতে ডাক্তারবাবুরা এবং আমাদের যারা মানে নার্স বোনেরা আছেন এবং অন্যান্য যারা প্যারামেডিক্সরা আছেন খুব ভালো কাজ করছেন। এখানে ওয়ান ভেরি ইয়াং child whose respiratory tract was blocked due to an accidental injection of an electric wire but could save through an advanced bronchoscopy procedure under the ENT surgeon, তো ENT ডিপার্টমেন্ট। তো এই ধরনের একটার পর একটা কাজ আমাদের ত্রিপুরাতে হচ্ছে। আমি নিজেও জানি না স্বাস্থ্যমন্ত্রী হয়ে মাঝে মাঝে, কারণ না বললে কোথার থেকে জানবো, বা জানার জন্য যে ধরনের মানে আমার ফোকাস থাকা দরকার সেই ফোকাসটা আসে না। কিন্তু আজকে আসার সময় যখন আমি এগুলো দেখছিলাম পড়ছিলাম তখন মনে হলো কত কাজ করি। তো আজকে ডক্টরস ডে এর মধ্যে যদি এই কথাগুলো আমরা না বলি তাহলে আর কবে বলবো। আমি আজকের এখানে যারা যারা ডাক্তারবাবুরা এসছেন এবং আগামী দিন যে আমরা কেউই এখানে থাকবো না, কিন্তু এমন কাজ আমরা করা উচিত যে আমার যে যে এটা ওয়ান কাইন্ড অফ রান আমি বলবো। আমি নিজেও একজন অ্যাথলেট ছিলাম, যে নেক্সট যে জেনারেশন আছে তাদের জন্য এই যে ব্যাটনটা এমনভাবে যাতে দিতে পারি যাতে মনে রাখতে কে আমাকে ব্যাটনটা দিয়েছে, এবং ভালো কাজের সুবাদে যেন সারা জীবন মনে রাখে। এবং জনসাধারণকে মানুষকে আমি বলবো আজকের এই ডক্টরস ডে উপলক্ষে যে বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স, তাদের প্রতি একটু একটু সমবেদনা এবং ওনাদের জন্য একটু রেসপেক্ট আপনারা রাখবেন। হ্যাপি 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 আমাদের ডক্টরস ডে। সবাইকে নমস্কার। Thank you, sir, for your insightful and encouraging words. Now, let us immerse ourselves in the universal language of music, presenting a soulful cultural song performance that blends melody with meaning. Let the rhythm speak, the lyrics touch your heart, and the voices lift your spirits. So, sit back, soak it in, and let this performance remind us of the beauty that art brings into our lives. We now present a vibrant cultural performance by the cultural